প্রিয় দর্শক, থাম্বনেইলে যে সদা হাস্যোজ্জ্বল চাঁদ মুখটি দেখতে পাচ্ছেন, ইনি সিনিয়র সাংঘাতিক মাসুদ কামাল। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, আমি সিনিয়র সাংঘাতিক বলেছি, সাংবাদিক বলিনি। যদিও লোকেরা তাকে বিভিন্ন জায়গায় সিনিয়র সাংবাদিক বলে সম্বোধন করে থাকেন, আজকাল আমি তাকে সিনিয়র সাংঘাতিক বলতে পছন্দ করছি। আর তাকে নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও আছে। তারপরও আজকাল কিছু সাবস্ক্রাইবার্স যারা নতুন সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, তারা দাবি করছিলেন তার উপর যাতে আমি একটি ভিডিও বানাই। তো আমি এই বিষয়ে কিছু কথা বলবো। আজকে সন্ধ্যায় যখন ব্রাউজ করছিলাম, অনলাইনে স্ক্রল করছিলাম, তখন একটি থাম্বনেইলে চোখ আটকে যায়। মাসুদ কামালের চ্যানেল থেকে আপলোড করা, ডক্টর ইউনূস কি দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চান? এই ছিল থাম্বনেইলের বার্তা। ডক্টর ইউনূস কি দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চান? তো ভেতরে ঢুকে দেখলাম মাসুদ কামাল বলবার চেষ্টা করেছেন গতকাল অধ্যাপক ইউনূস যে ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, আর যেই ভাষণে তিনি 2026-এর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছিলেন, সেই জায়গা থেকে, তার ভাষণ থেকে এটি তিনি উদ্ধার করেছেন যে ডক্টর ইউনূস দেশকে গৃহযুদ্ধে ঠেলে দিতে চান। যদিও সেই ভাষণে দেশবাসী মুগ্ধ হয়েছে, সবাই ভাষণটিকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করেন না এমন কোটি কোটি মানুষ কষ্ট পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম কেন কষ্ট পেয়েছেন? তারা দেখলেন যে অধ্যাপক ইউনূস একটি এক্সিটের কথা বলছেন, তিনি এক্সিট করছেন, অর্থাৎ এপ্রিলে নির্বাচন হওয়া মানে তার ক্ষমতা ছেড়ে চলে যাওয়া। এটি সাধারণ মানুষের অনেকেরই পছন্দ হয়নি। গত অনেক দিন থেকে মানুষের মধ্যে এই দাবিটি আছে যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর থাক, আরও 10 বছর থাক, কেউ বলছেন উনি আমৃত্যু থাকুক ক্ষমতায়। এটি কোনো রাজনৈতিক বাগাড়ম্বর নয়, এটি সত্যি কথা। সাধারণ মানুষের মনের আবেগ, এরকমই আবেগ আমরা প্রকাশ করতে দেখেছি তাদের অনেক সময় থেকে, এবং অনেক জায়গায় পুরো দেশব্যাপী এই কথাই শোনা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। যারা রাজনীতি করেন তাদের ধান্দা আছে, তাদের আলাদা ব্যাপার। রাজনীতি যারা করেন না, বাট রাজনীতি সচেতন, এরকম মানুষের মধ্যে এই দাবিটি কিন্তু ইদানিং খুব জোরদার হয়ে উঠেছিল যে তারা অধ্যাপক ইউনূসকেই ক্ষমতায় চান। তো এই মাসুদ কামাল সেখানে ষড়যন্ত্র আবিষ্কার করেছেন, আর আবিষ্কার করেছেন ডক্টর ইউনূস দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ইন্টারেস্টিংলি গতকালই যখন তার ভাষণ শেষ হলো এবং বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেল, টক শো প্ল্যাটফর্ম এই ভাষণ নিয়ে কথা বলছিলেন, ভাষণের ময়নাতদন্ত চলছিল, তখন মাসুদ কামালের সহযোগী আরেকজন, আমি তাকে পান্ডা বলতে পছন্দ করি, যদিও তার নাম পান্না, মঞ্জুরুল আলম পান্না বা পান্ডা যেটি হোক, তিনি সাবেক ছাত্রলীগ কর্মী আর 21 টিভির ছাঁটাই হওয়া কর্মচারী। অসদাচরণের দায়ে এবং দায়িত্ব অবহেলার দায়ে তাকে ছাঁটাই করা হয়েছিল 21 টিভি থেকে। তো আজকাল মানচিত্র নামক একটি প্ল্যাটফর্ম আছে তার, ইউটিউব চ্যানেল, সেখানে তিনি কথা বলেন, আর তার একটি কাজ অধ্যাপক ইউনূসের বিরোধিতা করা এবং তার নামে বদনাম করা, বাজে থাম্বনেইল দেওয়া, বাজে টাইটেল দেওয়া, এইসব দিয়ে লাইক শেয়ারের ব্যবসা করছেন তিনি। ভালো ব্যবসা তিনি করতেই পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। তো গতকালই সেই পান্নাকে দেখলাম, পান্নাও হেডলাইন করেছিল সেনাবাহিনী এবং বিএনপিকে প্রতিহতের ডাক দিলেন ইউনূস। তার পুরো ভাষণে এরকম কোনো ব্যাপার ছিল না। তিনি বিএনপির নামে কিচ্ছু বলেননি, সেনাবাহিনীর নামেও কিচ্ছু বলেননি। তবে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি, এইসব বিষয়ে যারা বাধাগ্রস্ত করবার চেষ্টা করবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিহত করার তিনি বলেছেন। তিনি সেনাবাহিনীর কোনো নাম নেননি, বিএনপির কথা বলেননি, বাট পান্না সেটি আবিষ্কার করেছেন এবং সেইটি নিয়ে থাম্বনেইল দিয়ে বিজনেস করছেন, লাইকের বিজনেস, শেয়ারের বিজনেস, ভিউ বিজনেস করছেন। ভালো, করতেই পারেন। তো এই ছিল তার সেঙ্গাত পান্না, গতকাল যিনি এই হেডলাইন দিয়ে ভিডিও বানিয়েছিলেন। আজ মাসুদ কামাল নিজেই বানালেন অধ্যাপক ইউনূস দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তো আরও অসংখ্য এরকম আজে বাজে কথা। এবং তার এই ভিডিওটিতে মাসুদ কামাল দাবি করলেন যে যেহেতু এপ্রিলে অধ্যাপক ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন, এটি আসলে হচ্ছে না। তো তিনি বলবার চেষ্টা করেছিলেন, তখন এসএসসি এইচএসসি পরীক্ষা আছে, নানাবিধ কথাবার্তা বলার চেষ্টা করছিলেন যে এপ্রিলে হচ্ছে না, শেষে নানা উছিলায় অধ্যাপক ইউনূস নির্বাচনটিকে সেপ্টেম্বরে ঠেলে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন মানুষটি কতটা কল্পনাপ্রবণ, কতটা ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ। তিনি আবিষ্কার করলেন যে অধ্যাপক ইউনূস তার কথা রাখবেন না, এপ্রিলে নির্বাচন হবে না, সেই নির্বাচন তিনি ঠেলে নানা উছিলায় নিয়ে যাবেন সেপ্টেম্বর পর্যন্ত।
তো এদেরকে আমি সাংঘাতিক না বলে কি বলবো? এদেরকে কি সাংবাদিক বলা যায়? তিনিই তো চেষ্টা করছেন অধ্যাপক ইউনূসকে অস্থিতিশীল করতে, সরকারের বিরুদ্ধে মানুষকে ভুল বার্তা দিতে। গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন এই পান্নারা, এই মাসুদ কামালরা। কি করে তিনি এমন একটি কথা বলতে পারলেন যে অধ্যাপক ইউনূস নির্বাচনকে ঠেলে সেপ্টেম্বর পর্যন্ত নিয়ে যাবেন? আর বাংলাদেশের কারো কাছে এই খবরটি নেই। আছে আপনাদের কাছে প্রিয় দর্শক? শুনেছেন কোনো মাধ্যমে যে অধ্যাপক ইউনূস এপ্রিলের কথা রাখবেন না, এপ্রিলে একটি কথার কথা বলেছেন, সেটি সেপ্টেম্বরে যাবে? কোন হিসেবে যাবে? মাসুদ কামালকে সেই হিসেব কে দিয়েছে? কেউ দেয়নি। মাসুদ কামালকেও টিকে থাকতে হবে, অনলাইনে ব্যবসা করতে হবে, এটি তার ব্যবসা। সো এই ব্যবসায় সফলতা অর্জন করবার চেষ্টা করছেন, আর তা করবার জন্যে যা নয় তাই করছেন। আর যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবার্স আমাকে রিকোয়েস্ট করেছেন মাসুদ কামাল সম্পর্কে ভিডিও দেওয়ার জন্যে, সো আমি আগে যে ভিডিওটি দিয়েছিলাম, আমার আপলোড করা সাম্প্রতিককালের ভিডিওগুলির মধ্যে আমি নিজেই খুব পছন্দ করি। আমি খুব স্পষ্ট ভাষায় কথা বলতে পারছিলাম মাসুদ কামাল সম্পর্কে, সেখানে কথা বলা আছে সব কিছু। আমি আশা করি যেই দর্শকরা দেখতে পারেননি, যেই সাবস্ক্রাইবার্সরা আমার মাসুদ কামাল সম্পর্কে ভিডিওটি মিস করেছেন, যারা চাচ্ছিলেন একটি ভিডিও, আমি সেটি আপলোড করছি। আমি অ্যাড করে দিচ্ছি আমার কথার পরে পরে, আপনারা সেটি দেখতে পাবেন। আর আগে যারা দেখেছেন তারা দয়া করে সহ্য করবেন অথবা স্কিপ করবেন পরবর্তী অংশটুকু। আর যারা দেখেননি তারা এটি পছন্দ করবেন, আম শিওর। এইটুকু কনফিডেন্স নিয়ে আমি বলতে পারি। ধন্যবাদ দর্শক, এনজয় করুন ভিডিওটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সাংবাদিক মাসুদ কামালের কথা বলছি। সাংবাদিক মাসুদ কামালকে চেনেন না এই দেশে এমন লোকের সংখ্যা খুব কম আছে আমার ধারণা। তো আজকাল মাসুদ কামাল এত কথা বলছেন, তাই তাকে কিন্তু চিনতেই হবে আমাদের। সবাই তাকে চেনেন। যারা ইউটিউব ঘাটাঘাটি করেন, বিভিন্ন অনলাইন অফলাইন মাধ্যমে যাতায়াত আছে যাদের, তারা সবাই মাসুদ কামালের নাম শুনেছেন। মাসুদ কামাল একজন সিনিয়র সাংবাদিক, যিনি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং সাংবাদিকতার ডিগ্রি রয়েছে। মাসুদ কামাল সম্পর্কে আমরা অনেকেই জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি রয়েছে। ভেরি গুড, খুবই ভালো কথা। এবং তিনি তার জায়গায় আছেন, যে সাবজেক্টে তিনি পড়াশোনা করেছেন ওটা কি পেশা হিসাবে নিয়েছেন, চমৎকার। তো তিনি অনেক কথা বলছেন আজকাল, বিশেষভাবে রাজনীতি বিশ্লেষণ করছেন এবং টু বি মোর পার্টিকুলার, আর বিশেষভাবে যদি বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচক হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন আজকাল। সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন। সরকারের সমালোচনা হবার দরকার আছে, তো তাই হয়তো তিনি এই সেক্টরটি বেছে নিয়েছেন। আর আরও স্পেসিফিক হতে হলে বলতে হয়, ব্যক্তিগতভাবে তিনি টার্গেট করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার বিভিন্ন ভিডিওতে এবং কন্টেন্টে আমরা কিন্তু সেই নমুনাই দেখছি। তা আমি অনেক দুটো ভিডিও থেকে কন্টেন্ট কোট করে কথা বলবো আজকে আমার ভিডিওতে, আপনাদের সঙ্গে শেয়ার করবো দর্শক বোঝাবার জন্য যে তিনি আসলে কি করছেন। তিনি কি সত্যিকারের সমালোচনা করছেন সরকারের? সমালোচনাগুলো কি গঠনমূলক, নাকি তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন, যাকে আমরা চরিত্র হনন বলি? দেখা যাক। তো প্রথম ভিডিও নিয়ে কথা বলছি, যে ভিডিওটি গতকাল আপলোড করা হয়েছিল, আর থাম্বনেল ছিল পিনাকিও সার্জিসের কথা কিভাবে মিলে গেল, উনি পদ ছাড়তে চান না, ডক্টর ইউনূস কি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই ছিল টাইটেল। আর থাম্বনেলের কথা তো আগেই বললাম। তো একদিন আগে গতকাল এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। সেখানে তিনি প্রশ্ন রেখেছেন অনেকটা স্বগতোক্তি স্টাইলে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমৃত্যু দায়িত্বে থাকার আকাঙ্ক্ষা লালন করছেন? তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন? এই প্রশ্নগুলো তিনি করেছেন এবং পরে তিনি বলেছেন কেন তিনি এমন ধারণা করছেন, সেটার ব্যাখ্যা দিচ্ছেন। তো এই ভিডিওতে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে প্রায় 3 মাস আগে তার সঙ্গে গ্রামীণ ব্যাংকে চাকরি করেন ঊর্ধ্বতন পজিশনে এরকম একজনের কথা হয়েছিল। তো কথা প্রসঙ্গে তিনি জানতে চেয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাগ করে, বাংলাদেশে যেসব পরিস্থিতি চলছে, পরিস্থিতির উপর রাগ করে কখনো পদত্যাগ করবেন কিনা, ক্ষমতা ছেড়ে দেবেন কিনা। তখন সেই গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই ইমাজিনারি কর্মকর্তা, তাকে বলেছেন যে না, আপনি জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী, তিনি কখনো ক্ষমতা ছাড়েন না, ক্ষমতা আঁকড়ে থাকেন। আর এর সমর্থনে মাসুদ কামাল বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক ছাড়াও আরও যতগুলো প্রতিষ্ঠান তিনি ক্রিয়েট করেছেন বা সৃষ্টি করেছেন, সবগুলো প্রতিষ্ঠানের সভাপতিত্ব, মালিকানা, এমডিশিপ বা চেয়ারম্যানশিপ সব কিছু তিনি তার কাছে রেখে দিয়েছেন। তিনি সেগুলো ডিসেন্ট্রালাইজ করেননি বা করতে পছন্দ করেন না। এই অভিযোগগুলো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে এনেছেন, যদিও এগুলো এখানে কিন্তু অপ্রাসঙ্গিক ছিল।
সরকারে তার ভূমিকা, এগুলোর সঙ্গে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বা অন্যান্য ব্যাংকে বা প্রতিষ্ঠানে তার ভূমিকা, এই দুটোকে এক করে দেখা অপ্রাসঙ্গিক। আর তার নিজস্ব, আরেকটু বলতে হয়, তার নিজস্ব সৃষ্টি যদি হয়ে থাকে তার কথা মতো বাকি প্রতিষ্ঠানগুলো, তাহলে তার সৃষ্ট প্রতিষ্ঠানের প্রধান তো তিনি হবেনই, আর পদগুলো তিনি ধরেই রাখবেন। কারণ তিনি যদি মনে করেন যে তিনি শুধু ভালো চালাতে পারবেন সেগুলো, তার আত্মবিশ্বাস থেকে যদি তার এমন মনে হয় সৎভাবে যোগ্যতার সঙ্গে চালাতে পারবেন, তো তিনিই চালাবেন, তাই তিনি ধরে রেখেছেন। এটি নিয়ে আমরা অবাক হইনি মাসুদ কামাল হলেও। আর মাসুদ কামাল আসলে শুরুই করেছিলেন একটি কথা দিয়ে, প্রিয় দর্শক, আমি ছোট মানুষ একটা বড় প্রশ্ন করি। এই প্রশ্নটি করেই কিন্তু তিনি বলেছিলেন যে তিনি কি আজীবন ক্ষমতায় থাকছেন এইসব। তো হ্যাঁ, মাসুদ কামাল এখানে অবশ্য সত্যি কথা বলেছেন। তিনি বলেছেন আমি ছোট মানুষ বড় প্রশ্ন করি। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে মূল্যায়ন করতে হলে বা তার মূল্যায়ন করার বেলায় মাসুদ কামালের মতো সাংবাদিক ছোটই বটে। ডক্টর ইউনূসের মেধা এবং মননকে লালন করবার জন্যে, সেটার মূল্যায়ন করবার জন্যে আরো বড় মাপের কাউকে দরকার, মাসুদ কামালকে না, এটা আমাদের ধারণা। আচ্ছা, তো প্রিয় দর্শক, মাসুদ কামাল বলেছেন যে পিনাকি, যেটা আমি থাম্বনেইলের কথা বলছিলাম, পিনাকি ও সার্জিসের কথা কিভাবে মিলে গেল। তো অতি সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের যে ভিডিওটি ছিল, সেখানে একটি প্রপোজাল দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, একটি প্রস্তাব দিয়েছিলেন যে একটি জাতীয় সরকার গঠন করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান রেখে এবং বিএনপির তারেক রহমানকে উপপ্রধান রেখে সরকার চালানো যায় কিনা 29 সাল পর্যন্ত, আগামী 5 বছর, এরকম একটি প্রস্তাব পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে দিয়েছেন। যদিও মাসুদ কামাল বলেছেন যে পিনাকি ভট্টাচার্য একটি থিওরি দিয়েছেন, তিনি শব্দটি ভুল প্রয়োগ করেছেন, ইংরেজি শব্দটি ভুল বলেছেন, থিওরি না, আরেকবার বলেছেন হাইপোথিসিস, সেটিও ভুল বলেছেন, ঠিক বলেননি। কথাটি হবে প্রস্তাব বা প্রপোজাল। তো পিনাকি ভট্টাচার্য আসলে প্রস্তাব দিয়েছিলেন। তো মাসুদ কামালের গাতার্থে বলছি, হয়তো তিনি আমার এই ভিডিও দেখবেন না, তিনি অনেক বড় মাপের ইউটিউবার এবং টক শোতে কথাবার্তা বলেন। তো আমি খুবই নতুন, আমার চ্যানেল মাত্র কয়েকশো সাবস্ক্রাইবার্স, সো আম নোবডি অ্যাকচুয়ালি। সো আমার ভিডিও তিনি দেখবেন আমি সে আশা করি না, তবুও বলছি শব্দটি তিনি ভুল প্রয়োগ করেছেন, এবং তিনি একজন সাংবাদিক, অনার্স মাস্টার্স পাশ করেছেন জার্নালিজম থেকে, এরকম খুবই সিলি মিস্টেক তার পক্ষে শোভনীয় না। তো থিওরি হলো এমন একটি বিষয় যা বৈজ্ঞানিকভাবে বিচার করা যেতে পারে এবং প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত কোনো ধারণা বৈজ্ঞানিকভাবে বিচার্য, সেটিকে আমরা থিওরি বলি। আর হাইপোথিসিস সেটিও কোনো ধারণা যেটি বিচার করা যায়, এরকম কোনো ধারণাকে আমরা হাইপোথিসিস বলি। আর কেউ কোনো বিষয়ে কিছু প্রস্তাব করলে আমরা সেটিকে প্রপোজাল বলি। তো মাসুদ কামাল শব্দ দুটো ভুল প্রয়োগ করেছেন, ফাইন। তিনি আরেক জায়গায় বলেছেন অধ্যাপক ইউনূসের সমালোচনা করতে গিয়ে যে আগে একবার অধ্যাপক ইউনূস রাজনৈতিক দল করবার চেষ্টা করেছিলেন, তার সেই চেষ্টার মিসক্যারেজ হয়েছে। তিনি আরেকটি ইংরেজি শব্দ ভুল ব্যবহার করেছেন। এই কয়েক মিনিটের ভিডিওতে যতগুলো ইংরেজি শব্দ তিনি ব্যবহার করেছেন সবগুলো তিনি মিস অ্যাপ্লাই করেছেন। ইংলিশ কলোকেশনের লঙ্ঘন ঘটেছে সেখানে, ইচ্ছে মতো শব্দ ব্যবহার করা যায় না ইংরেজিতে। তিনি বলেছেন মিসক্যারেজ হয়েছে ইউনূসের চেষ্টা, না মিস্টার মাসুদ কামাল, শব্দটি মিসক্যারেজ হবে না, এখানে শব্দটি হবে তার চেষ্টা অ্যাবর্টেড হয়েছে কিংবা ফেইল করেছে, এইটি হবে। মিসক্যারেজের যে বাংলাগুলো আছে এর মধ্যে একটি হলো কোনো গর্ভধারণ প্রক্রিয়া যদি মাঝপথে কোনো কারণে নষ্ট হয়ে যায়, স্পয়েলড হয়ে যায়, রুইন্ড হয়ে যায়, তখন আমরা বলি মিসক্যারেজ হয়েছে। কিংবা বিচারের ক্ষেত্রে শব্দটি প্রয়োগ করা যেতে পারে, মিসক্যারেজ অফ জাস্টিস। কিন্তু কারো কোনো রাজনৈতিক প্রচেষ্টা বা এরকম কোনো কিছু ব্যর্থ হয়েছে, কোনো বিজনেস ভেঞ্চার ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তার চেষ্টাটি অ্যাবর্টেড ছিল। সো মিসক্যারেজ শব্দটি তিনি এখানে ভুল প্রয়োগ করেছেন। তো তিনি ভবিষ্যতে ইংরেজি শব্দ ব্যবহারের ক্ষেত্রে সাবধানে থাকবেন, আমি এটা আশা করছি। যা তা বললে কিন্তু বলা হয় না, কথা হয় না, ইংরেজি শব্দ নিজের মতো করে ব্যবহার করা যায় না, কলোকেশন বলে একটি টার্ম আছে, সেটি মেনে চলতে হয়। এনিওয়ে, প্রসঙ্গে আসছি। তো মিস্টার মাসুদ কামাল এই ভিডিওতে এইসব কথাবার্তা বলেছেন, এবং সার্জিসের ব্যাপারে তিনি বলেছেন যে একই সঙ্গে সার্জিস তার পোস্টে প্রস্তাব করেছেন গত শনিবারে, তার ফেসবুক পোস্টে, যে সার্জিস একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে চান এক টার্মে অন্তত, এবং এই স্বপ্ন তার আজীবন থাকবে। তো এই আকাঙ্ক্ষা সার্জিস বলেছেন তার আজীবন থাকবে, এটিকেও তিনি সমালোচনা করেছেন মাসুদ কামাল। এইটি কারো আকাঙ্ক্ষার কথা, সার্জিস আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যে কেউ যে কোনো বিষয়ে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করতেই পারেন। কিন্তু মাসুদ কামাল দুটো বিষয়কে গলিয়ে ফেলেছেন, এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে সার্জিস এবং পিনাকি ভট্টাচার্য একই সময়ে একই টাইমলাইনে এই দুটো ভিডিও আপলোড করেছেন, উদ্দেশ্য প্রণোদিত, এবং ইউনূসের ক্ষমতায় থাকার বিষয়টিকে প্রমোট করবার জন্য, পপুলারাইজ করবার জন্য এই চেষ্টা করা হয়েছে।
এবং কনসার্টেড বলা হয়েছে, একসঙ্গে পরিকল্পিতভাবে করা হয়েছে, ওয়েল প্ল্যান্ড বলা হয়েছে। তো এইটি তার কল্পনা হতেই পারে মাসুদ কামালের, এতে আমরা বিস্মিত হই না। তিনি আরও অসংখ্য ভিডিওতে এরকম অনেক আবল তাবল বকেছেন এবং তার টার্গেটই হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যক্তিগতভাবে তাকে তিনি টার্গেট করছেন। তো আরেকটি ভিডিওর কথা না বললেই নয়, এই ভিডিওটি ঘটেছিল, আপলোড করা হয়েছিল 2 সপ্তাহ আগে। সেই ভিডিওর থাম্বনেল ছিল, দর্শক, আগে ছিল উন্নয়নের মূল্য, এবার সংস্কারের। আগে ছিল উন্নয়নের মূল্য, এবার সংস্কারের। এনাফ ইজ এনাফ, এবার বিদায় হন। এই ছিল থাম্বনেল। আর টাইটেল ছিল 7 মাসে মানুষ বুঝে গেছে আপনি কতটুকু পারবেন। সরাসরি ডক্টর ইউনূসকে টার্গেট করেছেন, সরাসরি কথা বলেছেন তাকে উদ্দেশ্য করে যে আপনি কতটুকু পারবেন এই দেশের মানুষ বুঝে গিয়েছে, আমি বুঝে গিয়েছি, আমরা বুঝে গিয়েছি। তার মূল্যায়ন তিনি করে ফেলেছেন 2 সপ্তাহ আগে। তো সেখানে মাসুদ কামাল উদ্ধৃত করেছেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে অধ্যাপক ইউনূসের এই সাম্প্রতিক যে সাক্ষাৎকার বা আলাপ আলোচনা, কথোপকথন, সেটাকে রিফার করে কথা বলেছেন। তো আমাদের অনেকেরই মনে আছে সেখানে অধ্যাপক ইউনূস বলেছিলেন রাজনৈতিক দলগুলো যদি ছোট প্যাকেজ চান, সংস্কারের ছোট প্যাকেজ, তাহলে নির্বাচন হবে 2025-এর ডিসেম্বরে। আর যদি প্যাকেজটি বড় হয় কোনো কারণে, অর্থাৎ সংস্কার একটু বড় মাপে চাচ্ছি, বেশি চাচ্ছি, তাহলে নির্বাচন হবে 2026-এর জুলাইতে। তো তিনি 2টো প্যাকেজের কথা উল্লেখ করেছিলেন, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ। তো মাসুদ কামাল বলেছেন যে তিনি যখন টিভিতে চাকরি করতেন, ইলেকট্রনিক মিডিয়ায় বোধহয় তিনি কখনো চাকরি করেছেন, টিভিতে কোনো একটি, আমি জানি না কোন টিভি, আর টিভি হতে পারে বা অন্য কিছু। তো সেখানে তিনি বলেছেন যে তিনি প্যাকেজ প্রোগ্রামের কথা শুনেছেন। তিনি আরও বলেছেন যে লোক ইন্টারনেট প্যাকেজ, কল রেট, মিনিট, তারপর মোবাইল ডেটা, এসব ক্ষেত্রে লোক প্যাকেজের কথা উল্লেখ করে। আর সংস্কারের ক্ষেত্রে যে প্যাকেজ শব্দটি ব্যবহার করা যায় সেটি তিনি জানতেন না। হেসে এবং বিদ্রুপাত্মকভাবে তিনি কথাটি বলেছেন। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রফেসর ইউনূস প্যাকেজ শব্দগুলো এখানে ভুলভাবে ব্যবহার করেছেন। সরি মিস্টার মাসুদ কামাল, ওই আপনার একই সমস্যা। আগের ভিডিওতে আপনি 3টি শব্দ ব্যবহার করেছিলেন, সবগুলো ভুলভাবে ব্যবহার করেছিলেন, ইংলিশ কলোকেশন সেগুলো অ্যালাউ করে না। এই ভিডিওতেও আপনি আরেকটি শব্দ ভুলভাবে ব্যবহার করেছেন, বা ভুলভাবে ব্যবহার করেননি, আপনি মিস ইন্টারপ্রিট করেছেন। প্রফেসর ইউনূস রাইটলি বলেছেন বড় এবং ছোট প্যাকেজ সংস্কারের, আর আপনি বুঝতে পারেননি বলে, বা আপনার ভোকেবুলারি যথেষ্ট স্ট্রং না বলে আপনি বলার চেষ্টা করেছেন যে আপনি শুনেননি সংস্কারের প্যাকেজ হতে পারে। আপনার কাছে বিষয়টি হাস্যকর মনে হয়েছে, বাট আমাদের এখন হাসতে হচ্ছে, কারণ ইউনূস ওয়াজ রাইট অ্যান্ড ইউ আর রং। তো মিস্টার মাসুদ, প্যাকেজ কথাটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। কয়েকটি উদাহরণ দিচ্ছি। An object or group of objects wrapped in paper or packed in a box. One of the meanings of package. প্যাকেজের একটি অর্থ। দ্বিতীয় অর্থ, a set of proposals or terms offered or agreed as a whole. I repeat, a set of proposals or terms offered or agreed as a whole. Number 3, a package of measures announced by the government. A package of measures announced by the government, অর্থাৎ কোনো সরকার কিছু মেজার নেবে, এইটির একটি কালেকশন, একসঙ্গে এটিকে প্যাকেজ বলা যায়। তো ইউনূস রং ছিলেন না, আপনি রং। আমি আবার বলছি, ইংলিশ শব্দ ব্যবহার করবার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। আপনার কলোকেশনাল নলেজ একেবারেই নেই আমার কাছে মনে হচ্ছে, আপনাকে আরও সতর্ক হতে হবে। অথবা ইংরেজি শব্দ অ্যাভয়েড করবেন। জরুরি না যে আপনাকে ইংরেজি শব্দ বলতেই হবে, ভুলভাল বলার চাইতে না বলা অনেক ভালো। কারণ আপনার যেহেতু অনেক ফ্যান ফলোয়ার, আপনাকে আমাদের শিক্ষার্থীরাও কিন্তু ফলো করবে এবং আপনার মাধ্যমে এরকম ভুলভাল কলোকেশনে তারা ইংরেজি শিখে ফেলবে। সো দয়া করে আপনি হয় ইংরেজি শব্দ ব্যবহার করবেন না, না হলে জেনে বুঝে করবেন। এই অনুরোধটি আপনার কাছে থাকলো। তো এই ভিডিওতে আপনি আরও কিছু গুরুতর কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে, মিস্টার মাসুদ কামাল। আপনি বলেছেন যে ধরুন আপনি দর্শককে বলেছেন, দর্শক আপনি একটি খাট বানাবেন, কাঠ মিস্ত্রিকে ডাকলেন, ডেকে তাকে বলে দিলেন যে আমাকে খাট বানিয়ে দাও। কয়েকদিন পর আপনি দেখলেন খাট না, চেয়ারের পায়া তৈরি হয়েছে। তা আপনি কি সেই কাঠ মিস্ত্রিকে দায়িত্বে রাখবেন না সরিয়ে দেবেন? আপনি এই কথাগুলো বলেছেন সংস্কারের প্রেক্ষাপটে। আপনি বলেছেন 7 মাস হয়ে গেল, আপনি কি সংস্কার করতে পেরেছেন? আপনি কোনো সংস্কারই করতে পারেননি। আপনি কিছুই যে পারেন না সেটি তো পরিষ্কার। এবং আপনি বলেছেন আপনি এখন বিদায় হন। ইনাফ ইজ ইনাফ। Wasn't it too much, Mr. মাসুদ কামাল? এই কথা বলার জন্য আপনি কি খুবই ছোট না? আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব, উনি ব্যক্তি না, উনি একজন ব্যক্তিত্ব, উনি একটি প্রতিষ্ঠান। হি ইজ অ্যান ইনস্টিটিউশন হিমসেলফ। আপনি তার সম্পর্কে বলছেন
আপনার মতো মাসুদ কামাল, আপনার কিছু ফ্যান ফলোয়ার্স হয়েছে বলে আপনি এখন বিদায় হন। হু আর ইউ টু আস্ক হিম দ্যাট? ইউ আর রিয়েলি টু স্মল টু সে দ্যাট। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ফাঁক ফোকর দিয়ে ক্ষমতায় আসেননি। এটি ইতিহাসের দাবি ছিল, সময়ের দাবি ছিল। আমাদের কোনো বিকল্পও ছিল না তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া। আমাদের এই সংকটময় মুহূর্তে দেশের হাল ধরা আর কারো পক্ষে সম্ভবও ছিল না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়া। আর আপনার মতো মাসুদ কামাল তখন কি সামনে দাঁড়াতে পারতেন ছাত্র জনতার সামনে, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমি বিরোধিতা করি, কারণ আমার নেত্রী হাসিনার সঙ্গে তার ইস্যু ছিল, সেজন্য আমি তাকে চাই না? আপনার মতো মাসুদ কামালের শক্তি, সামর্থ্য, সাহস কোনোটাই কি ছিল সেই টর্নেডোর মুখে দাঁড়ানোর, যে আমি ডক্টর ইউনূসকে চাই না? সো এখন আপনার সেই এই যে আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়নি, অর্থাৎ ইউনূস এসে গিয়েছেন ক্ষমতা এবং থাকছেন এবং দেশের ভালো করছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। ইন্ডিয়ার সমস্ত ষড়যন্ত্র সবকিছুকে উপেক্ষা করে কূটনীতিতে সাফল্য অর্জন করেছেন, আন্তর্জাতিক প্রশংসা পাচ্ছেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে এসেছে, প্রশাসনিক ব্যবস্থাগুলো আস্তে আস্তে ঠিক জায়গায় আসছে, সংস্কারের প্রতিবেদনগুলো জমা হয়েছে, ডিটেইলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চলছে, সংস্কারের কতটুকু রাখা যাবে কতটুকু যাবে না, এবং এটি পরিণতি পাচ্ছে, একটি সমাধানের দিকে যাচ্ছে। আপনি এখন কি বলবেন? কোন সাহসে এবং কি বুঝে আপনি 2 সপ্তাহ আগে বললেন যে আপনি এখন যান, যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ? আমি বলবো ইনাফ ইজ ইনাফ অ্যাবাউট ইউ, দ্যাট অ্যাপ্লাইজ টু ইউ। আপনার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আপনি যথেষ্ট বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে, যথেষ্ট সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের, যথেষ্ট পা চেটেছেন হাসিনার। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি কৌশলী হয়েছেন, হাসিনার বিরুদ্ধে 2-4টা কথা বলেন, কিন্তু আপনি প্রকারান্তরে চাচ্ছেন আওয়ামীরা আবার ক্ষমতায় ফিরে আসুক। আপনি এমন ভিডিও করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এতই সোজা, এটা কি সম্ভব? ইয়েস মিস্টার মাসুদ কামাল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, আমরাই করব, এই দেশের ছাত্র জনতা করবে, সরকার করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই হবে এই দেশে। জার্মানির সেই ফেসিস্টদের সেই দল, নাজি পার্টি, নাৎসিদের সেই দল কি খুব কম ছিল? ছোট ছিল? তাদের ক্ষমতা ছিল না? তাদের কর্মী সমর্থক ছিল না? সেইটিকে নিষিদ্ধ করা যায়নি? করা গিয়েছে তো, সারা পৃথিবী সেটা মেনে নিয়েছে তো। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, সারা পৃথিবী সেটা মেনে নেবে, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে। আপনি তখন তাকিয়ে দেখবেন মিস্টার মাসুদ কামাল। ধন্যবাদ আপনাকেও, দর্শক ধন্যবাদ আপনাদেরও। ভালো থাকবেন সবাই।